অসংখ্য ধন্যবাদ। ফেসবুক লাইভে সবাইকে আমন্ত্রণ জানাই। আমি আজকে ফেসবুক লাইভটা বাংলাতে করতে যাচ্ছি, কেননা ককবরকে অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। আর বাংলাতে বললে মনে হয় সবাই বুঝতে পারবে। আর আজকের আমার যেই কথাগুলো বলার আছে, বাংলাভাষীদেরও বোঝার জন্য অতি প্রয়োজন, এর জন্য আমি বাংলাতে এসেছি। দেখুন, আমি একটা কথা বলতে চাই। আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মার উপর অনেকবার উন্নয়ন মঞ্চরা এবং কতগুলি চন্দন চ্যাটার্জির মতো আর অনুপ নাথ আর কি নাথ সাথ বলে ওনারা অনেকবার আক্রমণ করেছেন, কিন্তু ত্রিপুরার অনেক যে ভদ্র বাঙালি বা সভ্য সমাজের বাঙালিরা এখনও নিশ্চুপ। জানি না কিসের জন্যে। আমার মনে হয় ওদেরকেও কিছু আলাপ আলোচনা করা দরকার, এবং সমাজে এইসব বিকৃত লোকেদের জন্য যে সমাজ একটা ধ্বংসের পথে যাচ্ছে এবং কোনো একটা সময় জাতি দাঙ্গা লাগার একটা একটা উদ্দেশ্য ওনারা তৈরি করছেন। এর প্রতি আপনারা একটু সহযোগী যদি হয় তবে ভালো হবে, সমাজের ভালো হবে, একটা জাতির একটা ভালো হবে। দেখুন, অনেকটা সময় আমি প্রথমে যে আমাদের মহারাজ যখন পুইলা জাতি উলো পার্টি বলে, তখন দেখেছি অনেকজন লোকেদেরকে, অনেকটা নিউজ মিডিয়াদেরকে বা অনেকজন নেতা মন্ত্রী হইতে আরম্ভ করে চুনি পুঁথি নেতাদের পর্যন্ত প্রেস মিট করে সাম্প্রদায়িক বা উস্কানিমূলক এইসব মন্তব্য করার, প্রেস মিট করার আর ভিডিও এবং আওয়াজ আমরা শুনতে পেরেছি। কিন্তু এর মধ্যে যে আর কখনো 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 আমি বলতে শুনেছি, এবং আমি আবারও বলতে চাই, কোনো কোনো সময় আমাদেরকে আমাদের তিপ্রাসাদেরকে অসম্মানের সহিত আমাদেরকে কখনো পাহাড়ি উপজাতি এইসব বলে আখ্যা দেওয়া হয়, এবং ট্রাইবেল উগ্রপন্থী বা ট্রাইবেল দুষ্কৃতি এইসব আখ্যা দেওয়া হয়। কিন্তু কয়েকদিনের মধ্যে দেখেছি যে কয়েকদিন আগে একটা ধর্মনগরে একজন প্রসেনজিৎ দাস নামে একজন যে ধর্মনগরে অস্ত্র পাচারকারীকে আটক করা হয়েছিল, পুলিশ বা প্রশাসন থেকে যে আটক করা হয়েছিল, সে কি তিপ্রাসা? তার প্রতি কেন কেউ কোনো একটা তু শব্দ বা তু একটা বাক্য বলেন? 23 জানুয়ারিতে সেম দেখেছি যে নেতাজি সুভাষচন্দ্র বোস, সেলুট জানাই ওনাকে, কেননা উনি দেশের জন্য, দেশকে স্বাধীন করার জন্য উনি আর অনেক ভূমিকা ছিল। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কি করে উস্কানিমূলক বা জাতি দাঙ্গার একটা সুরসুরির আলাপ আলোচনা করা হয়। ওখানে আমি দেখতে পেরেছি যে চন্দন চ্যাটার্জি উনি নিজেই স্বীকার করেছেন যে উনি সিলেটের, উনি আসামে থাকেন, উনি শিলচরে থাকেন। এমন লোকদেরকে আমি বলতে চাই যে উনি কি বলেছেন ওই দিন, আই শিলতর ফুয়া, আই জন্মগ্রহণ করছি আসামে, বড় হচ্ছি শিলচর আসাম থেকে আলাদা নাকি? উনি নিজেই জানেন না যে শিলচর আসামেই। ওনার কথা তো আমার একটা মনে পড়েছে যে উনি তো ওই শিলটর ফুয়া। আইন জীবনে কিছু তো কইতে হাই নাই, হাড়ার মতন হাঁচছি গুচ্ছি, হাড়ার মতন হাঁচছে গুচ্ছে। ইগু সিলটর ফুয়া হন আইয়ার আমাদের মহারাজরে বকা দিয়ার। নিজেই জানেন না আসাম খন আর শিলচর খন। আই সিলটর ফুয়া নিজেই প্রথমে নিজের পরিচয় দিয়ে দিয়েছেন যে উনি একজন বাংলাদেশি, প্রকৃত বাংলাদেশি। সিলটর ফুয়া জন্ম করছে এইসব লোকেদের যে উগ্র মেজাজি বা উচ্চ বাক্য, যেই মহারাজ, যেই রাজ পরিবারের বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানে যখন থাকতে পারে নাই, ওখানের বাংলাদেশিরা যখন থাকতে পারেনি, এখানে আশ্রয় নেওয়ার জন্য, হে মহারাজ আমাদেরকে মাথা গুচ্ছ জায়গা দান করুন। আমাদের মহারাজের আন্তরিকতা অনেক ছিল, অনেক দয়া মায়া ছিল। আমাদের রাজমাতা কাঞ্চন প্রভা দেবী ষষ্ঠী সমিতিকে জায়গা দান করে দিয়েছিল যে না, এখানে তোমাদের মাথা গুছার জায়গা করে নিন, থাকো।
যেই থালায় ভাত খাই ওই থালায় আবার ছেদ করে। আর চন্দন চ্যাটার্জির মতো কোথাকার লোক এখানে এসে, আর এখানের বাঙালিরাও কিছু সংখ্যক, সবাই না, কিছু সংখ্যক বাঙ্গালরা, অ্যাকচুয়ালি আমি বাঙালি বলতে চাই না, বাঙালিরা অনেক সভ্য হয়, বাঙালিরা অনেক ভদ্র হয়, বাঙালিরা অনেক কিছু বুঝেন, কিন্তু এইসব অসভ্য কদাকার যে কয়েকজন বাঙ্গাল, নিষ্কৃত মনের বাঙ্গালরা, তাদের প্রতি আমি কিছু বলতে চাই। যেই জায়গাতে, যেই ষষ্ঠী সমিতিকে আমাদের রাজ পরিবারের রাজমাতা কাঞ্চন প্রভা দেবী জায়গা দান করে দিয়েছিল ষষ্ঠী সমিতিকে থাকার জন্য, এখন দেখি রাজ পরিবারের প্রতি আবার আক্রমণাত্মক বাক্য। এটা কি শোভা পায়? এটা কি শোভা পায়? এর জন্য গর্জে উঠুন সমাজের প্রকৃত বাঙালিরা, সমাজের সভ্য বাঙালিরা, আপনারাও গর্জে উঠুন। এইসব লোকেরা এসে জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, কিন্তু সভ্য সমাজের লোকেরা এখনো চুপ কেন? এখনো চুপ কেন? বলার কিচ্ছু রাখে না। অত্যন্ত সতর্ক হওয়া দরকার, অত্যন্ত সবারই দায়িত্বশীল। একটা সমাজকে বা একটা রাজ্যকে শান্ত রাখার জন্য সবাই সহযোগিতা করতে হবে এবং গর্জে উঠতে হবে। যে বাঙালি উন্নয়ন মঞ্চের যে কয়েকজন বক্তাদের কথা শুনলে তো দেখেছি, আমি কমেন্ট বক্সেও দেখেছি, অনেক সভ্য বাঙালিরা ওদের যে বাক্যের, ওদের যে কথার আনসারটা ভালোভাবেই দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ ওই সব সভ্য বাঙালিদেরকেও। কেননা একটা সমাজকে গড়ে তোলার জন্য আমি প্রথমেই বলেছি যে সবখানে সব বাঙালি খারাপ হয় না, আর সব তিপ্রাসা খারাপ হয় না, সব তিপ্রাসা ভালো হয় না, সব বাঙালিও ভালো হয় না। এর জন্যই যদি তিপ্রাসাকে ঠিক করতে হয়, তিপ্রাসা সমাজের লোকেরা তিপ্রাসাদেরকে, যারা অবস্থাদেরকে বোঝাতে হবে, আর যারা বাঙালি সমাজের লোকেরা বাঙালদেরকে বোঝাতে আপনারা করতে যাবেন না, আপনারাও সহযোগী হন। দেখেছি কয়েকদিন আগে, গতকালও এমন একটা ঘটনা হয়েছে যে মিলন মঞ্চ নামে যতটা মঞ্চ আসে, অ্যাকচুয়ালি যত মঞ্চ ততই উগ্র সংগঠন, যত মঞ্চ আসে ততই উগ্রবাদীর সংগঠন। কাঞ্চনপুর উন্নয়ন মঞ্চ সবসময় জাতিভেদ, আর যেই রাজ পরিবারের আমাদের রাজমাতা কাঞ্চন প্রভা দেবী তাদেরকে থাকার জন্য ঠাঁই দিয়েছিল, এখন ওই রাজ পরিবারের আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মাকেই আবার আক্রমণ করছে। এটা কি মানানসই? এটা কি মেনে নেওয়া যায়? সভ্য সমাজের লোকেরা এটা কি মেনে নেবেন আপনারা? দায়িত্ব কিন্তু সবার, রাজ্যটাকে, দেশটাকে শান্তি রাখার জন্য দায়িত্ব সবার। এর জন্যই বলি, ধৈর্যেরও একটা সীমা আছে। গতকালকে আবার দেখেছি মিলন মঞ্চের যে বুংনাং পিএইচসির একজন ডক্টর, আমাদের তিপ্রাসা ডক্টর শুভেন্দ্র দেববর্মাকে আবার কালী পূজার চাঁদা আনায় দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ঘটনাটা অনেক আগে থেকেই ছিল, যা বুঝতে পেরেছি, যা দেখেছি। এর মধ্যে দেখেছি যে কয়েকটা মিডিয়া এমনভাবে বলছে যে হেডলাইন ত্রিপুরা, মদ্যপ অবস্থায় নাকি গাড়ি চালিয়ে ওনার এই অবস্থা হয়েছে। এত মিথ্যা বলবেন না প্লিজ, আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। একটা মিডিয়া নিরপেক্ষভাবে কাজ করতে হয়। আপনাদেরকে শিখাতে যাচ্ছি না, এক পক্ষ নেবেন না, সত্য ঘটনাকে তুলে ধরুন। যেই আমাদের ডক্টর শুভেন্দ্র দেববর্মাকে হসপিটালে নিয়ে আসার জন্য সহযোগিতা করেছিল একজন ভদ্র বাঙালি মহিলা, উনি তো সত্য কথা বলে দিয়েছেন। এরপরেও নাকি আপনারা তিপ্রাসাদের প্রতি এমন, কয়েকদিন আগেও দেখেছি যে তপুব্রত শিব উদয়পুর ডনবস্কো স্কুলের একজন স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জেনকে উনি রেপ করতে চেয়েছিলেন, অত্যাচার করতে চেয়েছিলেন। দৈনিক যদি এমন ঘটনা হয়ে থাকে, দেখুন একটা ধৈর্যের সীমা আছে। জাতি দাঙ্গা লাগানোর জন্য ওদের যে উত্তপ্ত বাক্য, ওদের যে উস্কানিমূলক বাক্য, যে উন্নয়ন মঞ্চ, বাঙালি উন্নয়ন মঞ্চ, কাঞ্চনপুর উন্নয়ন মঞ্চ, এরপরে কি মঞ্চ বলে আবার মিলন মঞ্চ, এবং যে
কয়েকজন নিকৃষ্ট মনের নিকৃষ্ট মানের যে বাঙ্গাল বাহিনীরা যে এমন খারাপ কাজ করছে, ওদেরকে আপনারা যদি শাসন না করেন, আমি তো বলে দিই, শীঘ্র করো এর প্রতিকার। নিকৃষ্ট লোকেদের শীঘ্র করো এর প্রতিকার, নহিলে রক্ষা নাহি আর। কেননা কোনো একটা জাতি সব সময় প্রত্যেকবারই শুধু আক্রান্ত 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 হয়ে থাকতে পারে না। দেখুন, পরিস্থিতিকে উত্তপ্ত করার জন্য এইসব লোকেদের ভূমিকা আপনারা নিশ্চয়ই দেখছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন। ত্রিপ্রাসাদের উপর বারবার আক্রমণ, ত্রিপ্রাসাদের উপর বারবার আক্রমণ, এটা কিসের ইঙ্গিত? কিসের ইঙ্গিত? গত 9, 10, 11 কাঞ্চনপুরে ত্রিপ্রাসাদেরকে, আমাদের মনুবাজারে আমি নিজে ছিলাম, আমাদেরকে আক্রমণ করা হয়েছিল। এরপরেও আমরা চুপ আছি, এরপরেও আমরা সহ্য করছি, ধৈর্য ধরেছি। সপ্তাহে একটা ধৈর্যের সীমা আছে, ধৈর্যের সীমার বাইরে ওনারা যাচ্ছে। সমাজের লোকেরা আপনারা একটু ভেবে দেখুন, আপনারা সহযোগিতা করুন। আর চন্দন চ্যাটার্জির মতো বাজে লোকেদেরকে আপনারা স্থান দিয়ে, যেই ব্যক্তি নিজেই বলেন আই সিলটর ফোয়া, আপনারা নিশ্চয়ই জানেন উনি প্রকৃত বাংলাদেশি। বাংলাদেশিরা এখানে আসে আমাদের ত্রিপুরা রাজ্যের, আমাদের ভারতের, কি ওরা মঙ্গল চাইবে? ওরা কি মঙ্গল চাইবে? উনি নিজেই বলেছেন আই সিলটর ফোয়া, আর জন্ম হয়েছে গিয়ে ইয়তে আসাম, আই থাকছি শিলচর, আই ককটেল। কেমন ককটেল জানি না, ককটেল লাল সাদা মিক্স করে ককটেল। নিশ্চয়ই উনি ওই দিনেও ককটেলই খেয়ে এসেছিলেন, এর জন্যই ককটেল খাওয়ার কথাই বলে গিয়েছেন উনি। আমি প্রথমেই বলেছি, ওই সব লোকেরা আই চ্যাটার্জি জীবনে কিছু তো কইতে হাই নাই, হাদার মতন হাঁচছি গুচ্ছি, আর লাল 1 ফেক 2 ফেক মারিয়ার, সাদা 1 ফেক 2 ফেক ককটেল মারিয়ার বাদ দেওয়া করে হুটিয়ার আর হুটিয়ার। উনি তো হুটিয়ার আর হুটিয়ার। আর আমাদের ত্রিপুরা রাজ্যের বাঙালি এবং ত্রিপ্রাসার মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে যাওয়ার চেষ্টা উনি চালাচ্ছেন। উনি তো হুটিয়ার, ককটেল খাইয়ার বাদ দিয়ে উনি তো হুটিয়ার, হুটিয়ার আর হুটিয়ার। কি কথা কইসইন শুনছইননি? আমাগো ত্রিপুরার লোকেরা শুনছইননি উনি কিতা কইসইন? যেই রাজ পরিবারের লোকেরা সেই সব বাঙালদেরকে থাকার জায়গা করে দিয়েছিল, ওই রাজ পরিবারের লোকেই আবার আক্রমণ করছেন। আর ষষ্ঠী সমিতিকে আমি চাইব, যেই রাজ পরিবারের দেওয়া রাজমাতা কাঞ্চন প্রভা দেবীর যে জায়গা দান করে দেওয়া, সেই জায়গাটা আপনারা ফিরিয়ে দিন রাজ পরিবারের কাছে, নতুবা রাজ্য সরকারের কাছে। কেননা একটা সোসাইটি, একটা ষষ্ঠী সমিতির কাছে এতটুকু জায়গা থাকতে পারে না, সিলিং করে দেওয়া উচিত। আর নিজের পায়ে নিজে কুড়াল মারবে। উনি এডিসি মুক্ত করার জন্য যে শপথ, আজকে একটা পরিষ্কার কথা বলতে চাই। দেখুন, ভারতের সাথে যখন মার্চ করেছিল, রাজ পরিবারের অনেক নিজস্ব জায়গা, রাজ পরিবারের যেই নির্মহল, রাজ পরিবারের যেই রাজধানী, সবাই সরকার সিল করে নিয়েছে। কিন্তু আমাদের রাজমাতা কাঞ্চন প্রভা দেবী একটা ষষ্ঠী সমিতিকে যেই জায়গা তখন দান করেছিল রাজমাতা কাঞ্চন প্রভা দেবীর সময়ে, কেন ওই জায়গাতে এখনো সরকার সিলিং করবে না? কেন করবে না? কেন ষষ্ঠী সমিতির হাতে এখনো সেই জায়গা, রাজ পরিবারের যত সব নির্মহল সিলিং হয়ে গেছে, গভর্নমেন্ট নিয়ে গেছে। এরপরে রাজ পরিবারের অনেক সম্পদ, ব্যক্তিগত সম্পদ সরকার সিলিং করে নিয়ে গেছে। কিন্তু এখনো কেন সেই ষষ্ঠী সমিতির বা সেই সোসাইটিকে আমাদের রাজমাতা কাঞ্চন প্রভা দেবী যে জায়গা দান করেছিল, সেই জায়গাটা কেন ফেরত দিবে না সরকারের কাছে? একটা সমিতিকে দীর্ঘদিন এভাবে এতটুকু হাজার কানির মতো জায়গা দিয়ে রাখতে পারে না।
আর এর জন্য তীব্র প্রতিবাদ, নতুবা আমরাও গর্জে উঠব, আমরা আন্দোলনের জন্য আমরাও প্রস্তুত নিচ্ছি। যদি সরকার সেই স্বস্তি সমিতির কাছ থেকে যদি জায়গাটা ফেরত না নেই, তাহলে আমরাও একটা সামনে চিন্তাধারা করব। যেই থালিতে ভাত খাই ওই থালিতেই আবার ছেদ করে, এইসব নোংরামি আর চলবে না, এইসব নোংরামি আর চলতে দেওয়া যায় না, এইসব নোংরামি আর চলতে দেওয়া যায় না। এত যদি সাহস থাকে চন্দনবাবু, সেই স্বস্তি সমিতি রাজপরিবারের হাতে আবার ফেরত দিন, নতুবা সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছে আপনারা ফেরত দিন। কেননা একটা সমিতির কাছে, একটা এনজিওর হাতে, একটা সোসাইটির কাছে এতটুকু জায়গা রাজ্য সরকার দিতে পারে না, এতদিন যাবৎ দিয়ে রাখতে পারে না। অ্যাকচুয়ালি তখন যারা আক্রান্ত হয়ে এসেছিল বাংলাদেশ থেকে ছিল, আর ক্ষণিকের জন্য না হলেও রাজমাতা যে কাঞ্চনপ্রভা দেবী তখনকার দিনে যেই জায়গাটা দান করেছিল, এখন অবধি জায়গাটা কেন তাদের হাতে থাকবে, কেন স্বস্তি সমিতির হাতে থাকবে? কেননা রাজ পরিবারের অনেক জায়গায় অনেক জমি সরকারের কাছে সিলিং হয়ে গেছে। তাহলে রাজ পরিবারের সেই রাজমাতার কাঞ্চনপ্রভা দেবীর যে কাঞ্চনপুরের স্বস্তি সমিতিকে দান করে দেওয়া জায়গাটা কেন সিলিং হবে না? বলতে চাই যে পুজোর চাঁদার জন্য যে বারবারন্ত, এটা মোটেই শুভ সংকেত নয়। দুর্গা পূজা আসলে, আমি কোনো ধর্মের প্রতি হিংসা করে বলছি না, কিন্তু কিছু সংখ্যক লোকেদের এইসব নোংরামি আর চালানি যায় না। দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, গতকালকে আমাদের যে ত্রিপ্রাসাদ ডক্টর শুভেন্দ্র দেববর্মাকে আক্রমণ করার মূল কারণ হচ্ছে যে গত কালী পূজার সময় ওনাকে 15,000 টাকা চাঁদা চাওয়া হয়েছিল, উনি দিতে পারেননি। আর একটা পূজার জন্য উনি ডক্টর হলেই যে 15,000 দিতে হবে, এটা কোন দেশের আইন? এটা কোন ধর্মের আইন? ধর্মে কি এমন লেখা আছে? বা কোনো দেশে এমন কি আইন আছে ডক্টর ইঞ্জিনিয়ার হলেই 20,000, 15,000, 30,000 চাঁদা দিতে হবে? আর চাঁদা যদি না দেই ওনাকে আক্রমণ করা হবে। কত দুর্গাপূজার আগেও দেখেছি যে কৈলাসহর রুটে একজন ট্রাক ড্রাইভারকে চাঁদা, ওনারা যত চাঁদা চেয়েছিলেন চাঁদা না দেওয়ার জন্য ওনাকে মারপিট করে একদম লাশ করে ফেলে দেওয়া হয়েছিল। আর কয়েকটা নিউজ চ্যানেল যে হেডলাইন্স ত্রিপুরা লিখেছিল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে উনি পিটা খেয়েছেন। আর যদি উনি মদ্যপ অবস্থায় গাড়ি চালায়, তাহলে কি ওখানের লোকেরা, ওখানের অকৃতজ্ঞ বাঙ্গালরা শিক্ষা দেবে নাকি? এর জন্য কি প্রশাসন নেই? এর জন্য কি সরকার নেই? অনেকজন বাঙালিরাই তো মদ্যপ অবস্থায় আমাদের গ্রামে গঞ্জে অনেক সময় যাই, তাহলে আমরাও কি এইভাবে শিক্ষা দেব? শশ লোক এসে আমরাও কি এইভাবে আক্রমণ করব? এটাই কি আপনারা চান? এটা কি শুভ সংকেত? এমন হতে পারে না। আপনারা নিউজ মিডিয়ারা প্লিজ নিরপেক্ষভাবে সত্য ঘটনাকে তুলে ধরুন। এত নিষ্কৃত এত নিম্নমানের মিডিয়া হওয়া ভালো না। সঙ্গের যেই বাঙালি ভদ্র মহিলা তো সত্য, আপনারা এইসব মন্তব্য করছেন, এইসব নোংরা নিউজ আপনারা পেশ করছেন। এটা একটা জাতিকে অপমান করা, এটা ত্রিপ্রাসাদেরকে অপমান করা। আমাদের মহারাজকে বারবার ফেসবুক লাইভে এসে কোনো একটা মঞ্চে দাঁড়িয়ে কোনো একটা মিটিং মিছিলে গিয়ে আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর সেই রাজপরিবারের রাজমাতা কাঞ্চনপ্রভা দেবী কাঞ্চনপুরের স্বস্তি সমিতিকে জায়গা দান করেছিল, ওই পরিবারের আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে ওনারা মহারাজ পর্যন্ত বলার সাহস রাখেনি। প্রদ্যুৎ কিশোরের জায়গা কোথায়? অনুপনাথ না কি নাট, ওনার নাট ঢিলা হয়ে গেছে। ওনার নাট ঢিলা হওয়ার সাথে সাথে সভ্য বাঙালিরা
আপনারাও নাট দিলা করবেন না, ওদের নাটটা একটু টাইট করে দিন। আপনারাও আমরাও দেখুন, কোনো একটা সময় একটা বড় ঘটনা হয়ে যেতে পারে। এর জন্য দায়ী থাকবে এইসব উন্নয়ন মঞ্চ, এইসব বাঙালি ঐক্য মঞ্চ, এইসব মিলন মঞ্চ, ওনারা দায়ী থাকবে। কেননা সবারই একটা সব জাতিরই একটা, সব লোকেরই একটা ধৈর্যের একটা সীমা আছে। সীমার বাহিরে কাউকে এত টেস্ট করতে যাবেন না। অসংখ্য ধন্যবাদ সবার কাছে আবার জানাই আমি। আমাদের ত্রিপুরাকে শান্ত রাখার জন্য সমাজের সব অংশের লোকেরাই সহযোগিতা করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন, এবং সমাজের যে নিষ্ক্রিয় লোকেদের প্রতি আপনারা গর্জে উঠুন, একজন আরেকজনের প্রতি সহযোগী হন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর জন্য আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তা না হলে আমি বলেছি যে এইসব লোকেদেরকে যদি প্রতিকার না হয়, শীঘ্র করো এর প্রতিকার, নহিলে রক্ষা নাহি আর। ওনারা জাতি দাঙ্গা একদিন লাগিয়েই ছাড়বে, ওনারা একদিন জাতি দাঙ্গা লাগিয়েই ছাড়বে। ওনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে একটা জাতির দাঙ্গা লাগানোর জন্য। সেই চন্দন চ্যাটার্জি যেই ব্যক্তি, উনি নিজেই স্বীকার করে নিয়েছেন যে আই সিলটর ফুয়া, আই ককটেল। যেই ব্যক্তি নিজেই স্বীকার করেছে যে উনি ককটেল, উনি মকটেল না। উনি না ত্রিপুরার, না বাংলাদেশের, না আসামের, আর আসাম শিলচরের মধ্যেই পড়ে ওটা উনি এখনো জানেন না। আই জন্ম করছি আসামও, আর আই বড় হচ্ছি, বারবার বলেন উনি। এইসব লোকের আমি এটাই বারবার মনে করি, এই চন্দন চ্যাটার্জি উনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি আসামে। এর জন্য ত্রিপুরাতে এসে এখানে উস্কানি লাগিয়ে ত্রিপুরার যে শান্তিপ্রিয় লোকেদেরকে নষ্ট করতে চাচ্ছেন, জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আর এর মধ্যে যারা কাঞ্চনপুর উন্নয়ন মঞ্চের প্রতি কয়েকটা নাট বল্টু ওনাদের সহযোগিতায় উনি এখানে এসে যে কাণ্ডকীর্তি করতে চাচ্ছেন, এটা মোটেও শুভ সংকেত না। এর জন্য আপনারা গর্জে উঠুন। সেই চন্দন চ্যাটার্জি, উনি তো 1 নম্বর সিলেটিয়া। উনি বলেছেন আই সিলটর ফুয়া, আই জীবনে কিছু তো কইতে হাই নাই, হাঁটার মতন ঘুরছি, দেশে দেশে ঘুরছে, বাংলাদেশে ঘুরছে, সিলটও ঘুরছে, আর ও আসামে শিলচরও থাকি আর বার্থডে হন ত্রিপুরাতে আইয়ার অশান্তি লাগাইনির চেষ্টা করছে। উনি হাতার মতন খাইয়ার গুড়িয়ার, আর ককটেল খাইয়ার বাদে মঞ্চে উঠিয়ার, আর খিদা হইয়ার। আপনারা সতর্ক হন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।